আর ওয়ানটাকে রেখে যাব, তাই যাওয়ার আগে ভালো করে দেখে নিচ্ছি কোথাও কিছু আছে কিনা, আবার কবে দেখা হবে কিনা। হায়াবুসাটা যাবে আমার সাথে, দুজনকে পাশাপাশি রেখে একবার দেখেও নিলাম, লাগছে মারাত্মক। আর ওয়ান, তোমাকে এখন টাটা, জানি না আবার কবে দেখা হবে। আর হায়াবুসা, তুমি হয়ে যাও রেডি আমার সঙ্গে যাওয়ার জন্য। বাড়ির সকলের সাথে দুই পুচকুকেও দিয়ে দিলাম বিদায়। চলো যাওয়া যাক তাহলে। এই হলো রাস্তা, এই হলো বাইক, আর এই হলো আমার গল্প। হ্যালো, আমি শান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি, যেখানে প্রতিটা রাইড মানি এক নতুন অভিজ্ঞতা। সর্বপ্রথম আমি ক্ষমা চাইছি, কারণ অনেক দিন পরই এলাম ভিডিওতে, বিশেষ করে লং ভিডিওতে। শর্টস তো আমি ডেলি আপলোড করতেই থাকি, লং ভিডিওটা অনেক দিন পরই এলাম, প্রায় 3-4 দিন তো দিতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল আমার। একটু চাপাচাপির মধ্যেই ছিল, অনেক কিছু তোড়জোড় করতে হলো, অনেক কিছু কেনাকাটি ছিল। আজকে সামনে ভিশনটা একটু ব্লগ আছে, আর ব্লগই থাকবে, কারণ আমি যাচ্ছি আর আমি সামনে পিঠ ব্যাগটা সামনে রাখতে বাধ্য হয়েছি, কারণ পিছনে আমার ট্রলি ব্যাগ আছে, বড় ব্যাগ আছে, আর একটু জায়গা বেঁচে নেই, তার জন্য আমি সামনে রেখেছি। আর তার জন্য ক্ষমা প্রার্থী, একটুখানি থাকবে। আর আজকে তোমরা সেই বাইকটা দেখতে পাচ্ছ যেটা আমি নিয়েছি, হায়াবুসা। হায়াবুসাটা নিয়ে বেরিয়ে পড়লাম। আগের ভিডিওতেই বলেছিলাম এই বাইকটা নিয়েছি, তার পিছনে কারণও আছে, আজ সেই কারণটা আমি তোমাদের বলবো। এই বাইকটা নিয়েছিলাম আমি আমার কাজের জন্য। এই বাইকটা নিয়ে আমি কাজ করব বলে কিনেছিলাম, আর আমি এখন যাচ্ছি আমার কাজের জায়গায়। ধীরে ধীরে তোমাদের সবই বলতে থাকবো আমি। এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে, মহানাদের আগেই। এই বিয়ার ফ্যাক্টরিটা পার হয়ে খানিকটা গেলি ডান দিকে পেট্রোল পাম্পটা, ওখান থেকে একটু তেল ভরিয়ে নিতে হবে, কারণ তেল একটুও নেই। যা আছে মোটামুটি হয়তো আমার 5-6 কিলোমিটার চলবে। আর এইদিকে রাস্তাটা অনেকটাই খারাপ, আর এর সামনে গাড়ি, এদিকে রাস্তাটা অনেকটাই খারাপ। যতক্ষণ আমি মগরার কাছাকাছি পৌঁছাচ্ছি, মগরার কাছে পৌঁছাতে তবে রাস্তাটা একটুখানি ঠিকঠাক হবে। চলো, পাম্পে ঢুকে গেছি, এখান থেকে একটু তেল ভরিয়ে নিই। ওদিকে ওকে, ডেকে দিয়েছে আমাকে এখানে। খুব বেশি দাঁড়াবো না, কারণ যার লাগে যাচ্ছে না, খুব বেশি দাঁড়াতে গেলে প্রচণ্ড অসুবিধা হবে। গাড়িটাকে আমি এমনি রাখতে পারবো না, আমাকে গাড়ির উপরেই বসে থাকতে হবে। লাগেজটা একবার দেখাই তো আমাদের। দেখো নিচে একটা অ্যাটাচি না, কি বলে, ট্রলি ব্যাগ, আর উপরে একটা ব্যাগের মধ্যে, তো অনেকটা চড়াও, এর মধ্যে কাঁথা কম্বল, বালিশ, বিছানায় সব ইত্যাদি আছে। মোটামুটি যা যা সবার জন্য নেওয়ার সবই নিয়ে নিয়েছি। 500 দিন। চলো, রেট যাচ্ছে এখন কত, 106 টাকা, 106.37। দাম আর বাড়ছে, কমছে আর না। পাঁচশো দিয়ে চলো এবার। এই ব্যাগটার জন্য খুবই অসুবিধা হচ্ছে, আমার বসতে অসুবিধা হচ্ছে, আর তোমাদের দেখতে তো অসুবিধা হবেই। আর আরামসে কন্ট্রোলের মধ্যে যাব, একদমই জোরে চালাবো না, একদম রিল্যাক্সের সাথে যাব। অনেকটাই পথ আছে, সময় তো লাগবে, আর আমি মাঝখানে খুব একটা দাঁড়াবো না, তাই একবারে ভরিয়ে নিলাম 500 টাকার তেল। এখান থেকে একটু ফাঁকা পেয়েছি, তো এখান থেকে এবার বলতে শুরু করি আমি। তো আমি যাচ্ছি বারাসাতে, আমি ওখানেই শিফট হচ্ছি। আমার মোটামুটি সব লাগেজ আমি নিয়ে বেরিয়ে পড়েছি, ওখানেই আমি থাকবো। জানুয়ারি মাসে 25-26 তারিখে আমি গিয়েছিলাম রুম দেখার জন্য, তো ওখানে আমার একটা ভাই ছিল, একটা পরিচিত ভাই ছিল, তো আমরা, আর সাথে তার আর একটা বন্ধু ছিল, দাদা ছিল। ওই ছেলেটাও খুব ভালো, খুব সুন্দর মনের ছেলে, দুজনাই খুবই সুন্দর। তো আমরা 3জনে মিলে ওখানে প্রায় 7-8টা রুম দেখার পর একটা রুম ফাইনাল করে আমি ওখানে কিছু অ্যাডভান্স দিয়ে চলে আসি। কথা ছিল ফেব্রুয়ারির মিড উইক না, মানে ফার্স্ট উইকের দিকে, কিন্তু সব কিছু গোছাতে আর এই আরসি বুকটা আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেল, যার জন্য আমি বেরোতে পারছিলাম না। এবার আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে র্যাপিডো, আমি করবো ওখানে র্যাপিডো বা বাইক ট্যাক্সি বলতে পারো।
বাইক ট্যাক্সির আন্ডারে যেসব অ্যাপগুলো পড়ছে মোটামুটি আমি একসাথে সবই করব। আমি ইউটিউবে দেখেও রেখেছি এইসব সম্বন্ধে, তো ওখানে গিয়ে আইডিগুলো ফটাফট খুলে নেবো। আর প্রত্যেকটা অ্যাপের আইডি, যেমন ইনড্রাইভ আছে, যাত্রী সাথী আছে, তারপর তোমার র্যাপিডো আছে, উবার আছে, এই সবগুলোর আইডি খুলবো আমি। আর এই সবগুলোর আইডি খোলার প্রসেসটাও দেখাবো তোমাদের। প্রত্যেকটা অ্যাপের আইডি কিভাবে খুলতে হয় তার জন্য স্পেসিফিক ভিডিও আমি দেবো তোমাদের, তোমরা দেখবে। তোমাদেরও যাদের ইচ্ছা আছে বাইক ট্যাক্সি চালাবার বা একটা জব খুঁজছো বা বাইক ট্যাক্সি চালাবার জন্য খোঁজ খবর নিচ্ছ, কীভাবে কি বুঝতে পারছো না, কেমন করে কি করতে হয় না করতে হয়, সেই সবই তোমরা আমার মাধ্যমে দেখতে পাবে। আমি তো যেভাবে করতে থাকবো সেই সবই প্রসেস তোমাদের দেখাবোই। আমার বাড়ি হচ্ছে হুগলিতে, আর আমি যাচ্ছি বারাসাত। আমি যেখানে থাকি তোমার এখানে মানুষ বাইক ট্যাক্সিতে অত চড়ে না, তাই এখানে অতটাও প্রচলন নেই এখানে। ও ক্লোজ গেল গাড়িটা অনেকটা। কোথায় ছিলাম ভুলে গেলাম যা। হ্যাঁ, মনে পড়েছে যার জন্য আমাকে এখান থেকে যেতে হচ্ছে বারাসাত। যদি আশেপাশে আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম, এদিকে তোমার ডানকুনিও আছে, কিন্তু জানি না কেন আমার মনে হলো যে হ্যাঁ ওখানে গেলে একটুখানি আমার আর্নিংটা বেশি হতে পারে, কারণ সবাই আর্নিংটা একটু বেশি খোঁজে। তো আমি দেখছি যদি ওখানে আমার খরচাও আছে, আমার থাকা খাওয়া সব কিছু আমার নিজেরই, তো সেই সব বাদ দিয়ে জানি না, আই হোপ ঠিকঠাকই বাঁচবে। চেষ্টা করতে হবে, যদি ঠিকঠাক নাও বাঁচে একটু অ্যাডজাস্ট করে আমাকে আর্নিংটা বাড়াতে হবে। আস্তে আস্তে কীভাবে বাড়ানো যায় সেসবগুলো তো আমি না করলে বুঝতে পারবো না। আমাকে কত ঘন্টা কি ডিউটি করলে আমার কত কি আসছে না আসছে সেই সবগুলো আমাকে একটু হিসাব রাখতে হবে। হিসাব রাখার পর আমাকে একটা ডিসাইড করতে হবে যে হ্যাঁ এই টাইমে করলে আর্নিং বেশি হচ্ছে, এই টাইমগুলো আমাকে গ্যাপ দিতে হবে। তারপর আমার ভিডিওর জন্য আমাকে এসে আবার এডিট করতে হবে। সেই সবগুলো একটা শিডিউল আমাকে বানাতে হবে আর ফুল ফোকাসের সাথে করতে হবে। সেই সবগুলো আমাকে ফিগার আউট করতে হবে। এসব বাইক ট্যাক্সিতে আমার একদমই এক্সপিরিয়েন্স নেই। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটাই আমি চরম একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি করব বাইক ট্যাক্সিটাকে। আমার হচ্ছে পার্ট টাইম, আমার কিন্তু ফুল টাইম হচ্ছে ইউটিউব। আমি দেখো এটা হচ্ছে আমার একটা ব্যাকআপ আর্নিং, কারণ আমার কাছে এমন তো কিছু আর্নিং, আমি তো এমন কিছু আর্ন করি না আপাতত। অনেকদিনই বাড়িতে প্রায় বসেই ছিলাম। এবার আমি লাস্ট একটা বড় সিদ্ধান্ত নিয়েছি ইউটিউবটাকে আমার ফুল টাইম ক্যারিয়ার হিসাবে। সময় লাগবে জানি, তবে আই হোপ আমার মধ্যে বিশ্বাস আছে আমি করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি চাইলে সব পারি। এবার ওখানে আমার খরচা আছে, প্লাস সংসার আছে, সব কিছু ম্যানেজ করতে হবে। জানি না কীভাবে ম্যানেজ হবে, প্রচুর মেহনত করতে হবে, এই অল্পতে কিচ্ছু হবে না। আমি মহানাদ পার হয়ে গেছি, মহানাদ পার হওয়ার পর হালুসাও পার হয়ে গেলাম এই জাস্ট। এবার সামনে পড়বে কাঁঠালিয়া। এইটা আমরা এলাম সুলতানগাছা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আমি বেরিয়েছি বাড়ি থেকে 4:30-এ, এখন বাজছে 4:55, কারণ মাঝখানে একটু এলাম। সামনেই মগরা ঢুকবো। মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়, মগরা ঢুকে গেছি। যেমন প্রাণের শহর মগরা। এখানে ওই ভাই কতটা চাপলো। মগরা পুলিশ স্টেশন এটা। এইখানে আছে বড় বোর্ড, কল্যাণী বাঁ দিকে 7 কিলোমিটার, কলকাতা এখান থেকে সোজা 56 কিলোমিটার, আর সোজা গেলে 36 কিলোমিটারে ডানকুনিয়া পাওয়া যাবে। এটাই দেখালো। এই সোজা চলে গেলে কলকাতা চলে যাওয়া হবে, চৌচুড়া, চন্দ্রনগর, শ্রীরামপুর, সারাবলি এসব পার করে। আর আমি ধরবো বাঁ দিকে যে ছোটো রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা, এটা দিয়ে গেলে আমি পাবো কল্যাণী। ভাই হেঁটে আসিস না সামনে, ফোনে যা মগ্ন। চলো আমি নিয়ে নিচ্ছি বাঁ দিকে রাস্তাটা। এই ঢুকবো এবার, উঠবো এবার কল্যাণী ব্রিজ, মগরা কল্যাণী ব্রিজ। এদিকে একটাই ব্রিজ যেটা আমাদের ওপারে নিয়ে যাচ্ছে নদীর। এখানে 4 হুইলারের জন্য 10 টাকা লাগে চার্জ, কিন্তু বাইকের জন্য ফ্রি। সুতরাং আমি বেরিয়ে যেতে পারি বিন্দাস, কোনো কিছু লাজ লজ্জা না করি। পাশে একটা নতুন হচ্ছে, বহুদিন ধরে হচ্ছে, এখনো বহুদিন সময় লাগবে। আর খুবই একদম সুন্দর করেই হচ্ছে, অনেকটা দিন টাইম লাগছে। জানি না আর কত বছর টাইম লাগবে, প্রায় 3-4 বছর তো আমি নিজে দেখছি। হ্যাঁ, কমসে কম আমি 3 বছর তো নিজেই দেখছি ব্রিজ হতে। এখনও প্রায় এরকমই লেগে যাবে। আয় হ্যাঁ, এদিকে নদী, কি সুন্দর ওয়েদারটা, হালকা হালকা হাওয়া,
মজাদার। সন্ধ্যের পর থেকে ঠান্ডা লাগছে বাইক চালালে, আর যার জন্য মানুষের এখন শরীর খারাপ হচ্ছে খুব, খালি জ্বর সর্দি চারিদিকে। এই ওয়েদার এইভাবে চেঞ্জ হচ্ছে তো, সকালে একরকম সন্ধ্যাবেলা আরেক রকম। বাকি এদিকে রাস্তাটা খুবই স্মুথ, আর একটুখানি যে টেনেই দেবো 60-70-60-65, হার্ডলি 70 হয়তো, তার বেশি আমি উঠবো না। আর ওদিকে এক্সপ্রেসওয়ের লিমিট আছে 80, সুতরাং অসুবিধা হবে না। আর পুলিশে ধরার আমার খুব একটা চাপ নেই, কারণ পেপারস আমার কাছে সব কিছুই রেডি আছে, ওকে আছে। এবার যাব আমি ডান দিকে, সামনে মামু দাঁড়িয়ে আছে, কিসের জন্য জানি না। সামনেটা একটা কোথাও ফাঁকা পেলে দাঁড়িয়ে এই কাজগুলো করি, আর একবার চেকও করে নেবো ক্যামেরাটা ভয়েসটা ঠিক আসছে কিনা ঠিকঠাক। এখানে ঠিক আছে, বাঁ দিকটা দাঁড়িয়ে পড়ি। নট ব্যাড। ওকে, চলো রাস্তা দাঁড়িয়ে একদম দাঁড়ালাম। সুতরাং এদিকে যেটা বাঁধা ছিল সেটা একটু সরে গিয়েছিল, তো সেটাকে আমি একটু ঠিকও করে নিলাম, কারণ খুলে পড়ে যাওয়ার একটা চান্স ছিল। এদিকেরটা অনেকটা সরে চলে গিয়েছিল দিকটা, তো ওটাকেও ঠিক করে নিলাম, ভালোই হলো দেখলাম, নাহলে সমস্যার মধ্যেই পড়তে হতো। চলো আবার যাওয়া যাক। আগে সামনে মামু দাঁড়িয়ে আছে, দেখি কি করে, আমাকে দাঁড় করায় না, ছেড়ে দেয়। গ্রিন সিগন্যাল হয়ে গেছে। হায় যাও রে ভাই, ধরেছে একজনকে লাইসেন্সের জন্য, আসছিল আমার কাছে, কিন্তু আর ধরলো না। এর আগের বারে আমি যাওয়ার সময় 1000 টাকার কেস খেয়েছি স্পিড লিমিটের জন্য, কারণ এখানে কোথায় কখন ক্যামেরা বসানো আছে কোনো ঠিক নেই। নিজেরাই ঝোপে ঝাড়ে আড়ালে দাঁড়িয়ে থেকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, একদম যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দেবে চালানটা একদম সেট করে। একটু কেয়ারফুল এই রাস্তায়, বিশেষ করে এদিকটায় খুবই কেয়ারফুল কলকাতার দিকে যেতে। এদিকেও পুলিশ, কাঁপা চাকলা। মালিকের রাস্তাটা কোথায় যাচ্ছে জানি না, কিন্তু আমি যাব সোজা, একদম সোজা। আমাকে সোজা অনেকটা যেতে হবে, আর ওটা যখন নিয়ে গেছি তখন অতটা হিসাব করে যাইনি, হিসাব করার টাইম থাকে না ওটা নিয়ে গেলে, আর ওটাতে অনেক দূরের রাস্তা, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, একটা কি জিনিস, এইসব বাইকে গেলে মানে দূরের রাস্তা দূর বলে মনে হয়, লেকিন মানে R1 নিয়ে গেলে ওসব কিছু মনেই হয় না, একদম ইজি লাগে। আর আমার কালো ভাইজার হেলমেটের, আর বেশ খুব একটা দূরে গিয়ে আমি দেখতে পাবো না, যদিও যদি না আলো থাকে, আলোগুলো জ্বলে যাবে যদি এখানে রাস্তায় আলো আছে, আর মাঝখানে কি পড়ে আছে, হোয়াট দ্য হেল, পুরো বালি ফালি পড়েছিল। দেখ রাস্তা স্মুথ আছে, এবার একটুখানি ঠিকঠাকই টেনে দেওয়া যাক। এখানে পরপর অনেক হোটেল আছে, অনেক হোটেল, উল্লাস, 4টে হোটেল অলরেডি 4-5টা হোটেল পার করে ফেললাম, এখানে আবার আরও 2টো, শুধু হোটেল আর হোটেল। এটা কি উটুও হোটেল, উটুও UTWO, জানি না কেমন প্রোনাউন্সিয়েশন হবে, উটুও। এনিওয়ে, এখানে আছে বাঁদিকে শিবদাসপুর, সোজা গেলে বিমানবন্দর এয়ারপোর্ট দমদম যেটা, আর ডান দিকে বেরোলে হালিশহর। আমি যাব সোজা। কিছুটা পার করে আসার পর সামনে আরেকটা ব্যানার দেখতে পাচ্ছি, একটু কাছে গেলে আমি দেখাচ্ছি। বাঁদিকে রাজেন্দ্রপুর, সোজা যেমন কলকাতা দমদম এয়ারপোর্ট, আর ডান দিকে বেঁকলে মালঞ্চ। আবারও আমি যাব সোজাই, আমাকে এখন কেউ বেঁকাতে পারবে না। লেটস গো বেবি।